নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ৫টা ৫৫ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্লোব টিভিতে সারাদিন দুটি টাইমে আমার অনুষ্ঠান থাকে, সকাল ১১টা ৪০ আর সন্ধ্যা ৫টা ৫৫। লোকনাথ ব্রহ্মচারীর এপিসোড নাম্বার আজকে ৩২, পর্ব ৩২ চলছে। লোকনাথ বাবা আর বেনিমাধব এরা যে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থান করেছিলেন সেই সময়ের দুটো বিস্ময়কর ঘটনার মধ্যে একটি আমি বলছিলাম আপনাদেরকে, আরেকটি যথারীতি আগেই বলেছি। তো যেটা চলছিল সেই বাঘিনীকে নিয়ে বাবা লোকনাথ এবং বেনিমাধব সেখানে যে রয়ে গেলেন এবং বাঘিনীকে বললেন যে দেখো আমরা সাধুরা, আমাদের জন্য তোমাদের এখানে কোনো ভয় নেই, তুমি শাবকদের নিয়ে থাকতে পারো। সেই দিন রাতে বাবা ধ্যানমগ্ন হলেন। পরদিন লোকনাথ অর্থাৎ সেই দিন লোকনাথ বাবা ধ্যানমগ্ন হয়ে ব্যাপারটি হৃদয় সঙ্গম করলেন যে কেন বাঘিনী তাদের ওপর চিৎকার করছিল। বাঘিনীটি এক নবপ্রসূতি। শাবকদের জন্য তার আহার সংগ্রহ করা দরকার, কারণ সবে সদ্যজাত শিশু বাঘগুলো কিছু আহার সংগ্রহ তারা করতে পারে না, তারা মায়ের দুধ খেয়েই বড় হয়। তো সেক্ষেত্রে বাঘিনীকে আহার সংগ্রহ করতে হয় এবং বাচ্চাদের সেই আহারে তারা পরিপুষ্টিতে দুধ পায়। শাবকদের জন্য আহার সংগ্রহ করার দরকার, অথচ ওদের কোথায় রেখে যাবে এই চিন্তায় বাঘিনী যথেষ্ট চিন্তিত যে বাচ্চাগুলোকে কোথায় রেখে যাবে। একদম দুধের শিশু, চোখও পর্যন্ত ভালোভাবে ফোটেনি, কি করে ওরা রক্ষা পাবে? তো বাঘিনী সেই মায়েরও সেই চিন্তা, সে কি করে এই বাচ্চাগুলো রক্ষা পাবে। সেই দুশ্চিন্তাও কম নয় বাঘিনীর। মানুষের যেমন চিন্তা রয়েছে, বাঘ বাঘিনীর, হরিণ ইত্যাদি প্রত্যেকটা পশু পাখি জীব জন্তুদের প্রত্যেকেরই তার সন্তানকে নিয়ে চিন্তা থাকে যখন সন্তান সদ্যজাত হয়। বাঘিনীর উচ্চনাদের তাৎপর্য বুঝলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেন সে বারবার চিৎকার করছে। লোকনাথ বলেন বাঘিনীর কাছে গিয়ে, ওগো তুমি নিশ্চিন্ত হয়ে শিকারে যাও, এদের জন্য তোমার ভয় নেই, আমরাই এদের দেখাশোনা করব। এই বলার পর লোকনাথ বাবার সেই ভঙ্গিমা বাঘিনী বুঝতে পেরে সে গর্জন থামিয়ে দেয় এবং সে নিশ্চিন্ত হয়ে শিকারে যায়। তাহলে কত বড় সাধক লোকনাথ বাবা ব্রহ্মচারী, তিনি বাঘের সাথে কথোপকথনরত। যোগ সাধনা, এই হঠযোগ দ্বারা এটা সম্ভবপর। হঠযোগ না থাকলে এ কার্য সম্ভবপর নয়। মানুষ চিড়িয়াখানার বাঘকে উত্ত্যক্ত করে এবং তাকে মালা পরাতে গিয়ে বাঘের পেটেও চলে গেছে, এরকম প্রচুর হয়েছে। সার্কাসের বাঘকে উত্ত্যক্ত করে, কিন্তু এখানে লোকনাথ বাবা তাদের সাথে এমন কথোপকথন করলেন, তারা তো তাকে কামড়ায় পর্যন্ত নেই, খাওয়া তো দূরের কথা, উল্টে তার শাবকদের তার কাছে রেখে গেলেন, অর্থাৎ তাদের কাছে রেখে গেল বাঘিনী, যে যাতে তার শাবকদের কোনো ক্ষতি না হয়। সেটা বুঝতে পেরেছিল বাঘিনী যে এরা সাধুদয়, এরা ভালো আত্মার মানুষ। বাচ্চাদের সাধুদয়ের কাছে রেখে বাঘিনী নিজ কাজে বেরিয়ে গেলেন। যে কাজে বাঘিনী বেরিয়ে গেল তার শিকার করার কাজে, ফিরে এসে আবার গর্জন, অর্থাৎ এই গর্জনের উদ্দেশ্য যে আমি ফিরে এসেছি, তোমাদের এবার ছুটি। অর্থাৎ বেনিমাধব এবং লোকনাথকে বলার উদ্দেশ্য তোমাদের এবার ছুটি, আমার শাবকদের আমি এবার দেখাশোনা করব। এমনি করে কয়েকদিন চলার পর লোকনাথ ও বেনিমাধব সেই বন থেকে একদিন আসন ওঠালেন। তারা যেখানে আসন পাততেন সেই আসন চট করে ওঠাতেন না, যখন সেই স্থান পরিত্যাগ করতেন তখন সেই আসন ওঠাতেন। ফলে তিনি সেই সময় লোকনাথ এবং বেনিমাধব ওই সময় ওই জঙ্গল থেকে, চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে আসন ওঠালেন।
এদেরকে এবার অন্যত্র যেতে হবে, অর্থাৎ লোকনাথ এবং বেনি মাধবকে অন্যত্র যেতে হবে। কিন্তু বিপদ ঘটল তখনই। কিছু দূর যাওয়ার পর বাঘিনীর সেই আবার গর্জন এবং চিৎকারে সমস্ত বন কম্পিত হলো। ভূমি কাঁপিয়ে বারবার তাদের উদ্দেশ্যে গর্জন করছে সেই বাঘিনী। লোকনাথ বাবার হৃদয় বিগলিত হলো। বেনি মাধবকে বলেন, বেনি, আজ তো তবে আর যাওয়া হলো না। ফিরে এসে পুনরায় বাঘিনীকে ডেকে বলেন, ওগো দেখো, থেকেই গেলাম, যতদিন তোমার বাচ্চারা তোমার সঙ্গে শিকারে যাওয়ার মতো উপযুক্ত না হয় আমরা এখানেই থাকব এবং তোমাদের বাচ্চাদের দেখাশোনা করব। এই বলে তারা পুনরায় সেখানে আসন পেতে আবার বসে পড়লেন। বাঘিনীও চুপ। বাঘিনী যে বাংলা ভাষা জানবে এটা নয়, বাবা লোকনাথ সেই ভাষাতেই কথা বলেছিলেন। কিন্তু এই বাঘিনীর সেই সাধু অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর বলার উদ্দেশ্যটাই বুঝে নিলেন। এর পরের অংশ আসছি, তার আগে একটু কলার বন্ধু দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কি নাম আপনার? সুজয় সোম। সুজয় সোম। বলুন, জন্ম তারিখ বলুন। আপনার নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। বলুন প্রশ্ন। 11/9/1982। টাইম? সকাল 8টা 20। জন্মস্থান? হাওড়া জেলা। হাওড়া। কি প্রশ্ন? আয় রোজগার? না, আমার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। ভেরি গুড। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, আপনার জন্ম শনিবার, তাই কি? হ্যাঁ, শনিবার। শনিবার জন্ম। বৃষ রাশির জাতক, মৃগশিরা নক্ষত্রে জন্ম, আপনি জানেন? হ্যাঁ। আচ্ছা, গুড। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার প্রশ্ন। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন সেটা শনির মহাদশা। বৃষ রাশি সাপেক্ষে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ। সেই শনি বুধযুক্ত অবস্থায়, তুঙ্গি বুধযুক্ত অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করছে 27 ডিগ্রি ত্রিকোণস্থ অবস্থায়। তাহলে এর থেকে বলা যাচ্ছে এই শনির মহাদশাতে শারীরিক রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি কম, যেহেতু তুঙ্গি বুধ ওর সঙ্গে রয়েছে। কিন্তু আপনার রোগ ব্যাধি হচ্ছে, যেমন মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা, লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা এবং পায়ের দিকে একটা ইনজুরি আসার সম্ভাবনা, নার্ভ সংক্রান্ত সম্ভাবনা আছে। এটা হয় কি? হ্যাঁ। তাহলে আমি বলে দিলাম গ্রহ অনুযায়ী কোনো সমস্যা নেই, কিন্তু রোগগুলো বললাম। কি করে বললাম? এটা তো আপনাদের পক্ষেই সম্ভব। এই কারণে যে আপনার গ্রহগত কারণে কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, মূলত যে সমস্যা হচ্ছে তৃতীয় ব্যক্তির কোনো অশুভ ক্রিয়ার দ্বারা আপনার রোগ ব্যাধি শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে প্রসাদ বলে অনেক কিছু খাওয়ানো হয়েছে, অলরেডি সেই ওষুধ আপনার পেটের ভেতরে প্রবেশ করেছে, সেই নেগেটিভ এনার্জির জিনিস। এবং শত্রু দ্বারা আপনার উপর চালান ক্রিয়া করা রয়েছে, যার ফলে আপনার এই রোগ ব্যাধি, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসছে। বোঝাতে পারলাম? গ্রহগত কোনো সমস্যা নেই আপনার, কিন্তু দেখুন প্রতিকারের তো রাস্তা আছে। সমস্যা যখন হয়েছে নিশ্চয়ই সমাধানের রাস্তা তো থাকবেই। তাহলে সেক্ষেত্রে আপনি বর্ধমান থেকে বলছেন, তাই তো? আমার কাছে দেখাতে গেলে আপনাকে হাওড়াতেই আসতে হবে। আমার তো বর্ধমানে কোনো চেম্বার নেই। হাওড়ার ময়দানে আছে, ওখানেই আসতে হবে। এবং আমি একদিনেই যা করার করে মানুষকে জিনিসপত্র একদম দিয়ে দিই, দ্বিতীয় দিন আসতে হয় না। আমার কাছে একদিন আসলেই যথেষ্ট। কেমন? আপনি বুকিং নাম্বার লিখে নিয়ে তাদের ফোন করে চলে আসবেন। শুক্রবার করে হাওড়া ময়দানে বসি। হ্যাঁ 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 হ্যাঁ। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। তারাপীঠে আমাকে পাবেন অমাবস্যায়,
মহাযজ্ঞ থাকে মহানিশায়, এবং আমার নিজস্ব গৃহমন্দিরও যজ্ঞ থাকে। এছাড়াও যে পপুলার চেম্বার হিসাবে হাওড়া ময়দান, যারা হুগলি, বর্ধমান, মেদিনীপুর লোকেরা, হুগলি জেলার লোকেরা, এরা সাধারণত হাওড়াতেই সুবিধা হয়, কারণ হাওড়া স্টেশন থেকে একটুখানি ডিস্টেন্স হাওড়া ময়দান চেম্বারটা। আর যারা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কৃষ্ণনগর, নদিয়া, বহরমপুরের লোকেরা একদম সরাসরি শিয়ালদা স্টেশন থেকে আমার বাড়ি মাত্র 4 কিলোমিটার, ওখানেই তারা আসেন। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বোনের ব্যাপারে। বোনের নাম কি? আচ্ছা, জন্ম তারিখ? 1998 হলো সাল খোকা, তারিখ হলো না। বলো। আচ্ছা, 1998 সাল হয়, ওটা তারিখ হয় না। যাই হোক, সঠিক জন্ম তারিখ থাকলে আমাকে ফোন করুন। আর যাদের জন্ম তারিখ নেই তাদের কিন্তু ফোনে অ্যাটেন্ড করা যায় না, কারণ এখানে তো আপনাকে দেখতে পাচ্ছি না। যাদের জন্ম তারিখ নেই তাদের করতল অর্থাৎ হাতে রেখা দেখে বিচার করতে হয়, তাদের ফেস রিডিং অর্থাৎ মুখমণ্ডলী দেখে বিচার করতে হয়। আর জন্ম তারিখ থাকলে এই দুটোও দেখি, মুখমণ্ডলী এবং করতলে রেখা, তার সাথে ডেট অফ বার্থটাও মিলিয়ে নিই। মানুষের সমস্যা জীবনে একাধিকভাবে হতে পারে। আমি কি বলেছি? যে এক হচ্ছে গ্রহগত সমস্যা, 2 বাস্তুগত সমস্যা, 3 তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ক্ষতি করলে সমস্যা। তাহলে এই 3টে সমস্যা হওয়ার সম্ভাবনা। কিন্তু এই 3টে সমস্যা হয়তো আপনি বাস্তুদোষ কাটিয়েছেন, গ্রহ সংস্কারও করিয়েছেন, শত্রু ক্রিয়াও করিয়েছেন, তাতেও আপনার সমস্যা মিটছে না। তাহলে ধরে রাখতে হবে আপনার কুল বংশের কেউ এমন একজন মারা গেছেন যার শ্রাদ্ধ শান্তি ঠিক মতো হয়নি। সেটা আপনারও জানার কথা নয় যে কার শ্রাদ্ধ শান্তি হয়নি। সেই সময় কুল বংশের যজ্ঞ করতে হয়, এবং কুল বংশের এই যজ্ঞ দ্বারাই কিন্তু শাপ মোচন হয়। তাতে আপনার পূর্বপুরুষ বলতে আপনার পিতা মাতা বা ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদার নাম জানলেই যথেষ্ট, তার উপরের নামের দরকার হয় না। এই কুল বংশের সাধনা ছাড়া বংশের মুক্তি লাভ ঘটে না। এই কুল বংশের যজ্ঞ ছাড়া বংশের আত্মারা অতৃপ্ত থেকে যায়। যারা মারা গেছেন তাদের আত্মা যদি অতৃপ্ত থাকে, আপনি ঠাকুর ঠাকুর বলে যতই বাড়িতে ভোগ নিবেদন করুন না কেন, তারা এসে সেই আহার গ্রহণ করে নেয় এবং ঈশ্বরের কাছে সেই ভোগ পৌঁছতে দেয় না। যার ফলে হয় মানুষের একাধিক সমস্যা। এই কুল বংশের যজ্ঞ দ্বারাই কিন্তু সর্বশেষ সমাধান, এবং 100% এটা একমাত্র মায়াংতন্ত্রে আছে, আর কোনো তন্ত্রে নেই। ওই জন্য সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই সমস্যার সমাধান হবেই হবে। কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা, বলুন। জয় মা তারা। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আমি আমার নিজের সম্বন্ধেই বলতে চাইছি। আচ্ছা, নাম কি আপনার? মহেশতলা থেকে। আমার নাম অসীম মন্ডল। অসীম মন্ডল, কোথা থেকে বলছেন? মহেশতলা। মহেশতলা। বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 9 অক্টোবর 63, 9/10/63। 66 বললেন তো? 63। 63। আচ্ছা, 1963। টাইমটা বলুন। 9/10। 9-10 টাইম। জন্ম সময়টা বলুন। 5:30। সন্ধে না সকাল? সন্ধ্যা। জন্মস্থান কি কলকাতা? হসপিটালে, কলকাতা। 9-10-1967, সন্ধ্যা 5:30। জন্মস্থান কলকাতা। এখানে যেটা বার দেখতে পাচ্ছি আপনার বুধবার জন্মবার। ও তাহলে স্যার ওইটাই স্যার ভুল আছে। তাহলে স্যার 8 অক্টোবর।
মঙ্গলবার জন্মবার আপনার? তার তালুকায় 8-10 ওই আর কি। আপনার জন্মবার কি মঙ্গল? হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার, ঠিক আছে তো মঙ্গলবারটা 8-10 কনফার্ম? হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। আপনার এখানে দেখতে পাচ্ছি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জন্ম, তাই কি? আমি স্যার এর আগে রাশি গণনা করিনি। করেননি, ঠিক আছে। এবার বলুন প্রশ্ন কি নিয়ে? আমার ব্যবসাটা স্যার কনস্ট্রাকশনের ব্যবসা আগে খুব ভালো ছিল, বর্তমানে একটু খুব ডাউন হয়ে গেছে। আচ্ছা, কনস্ট্রাকশনের ব্যবসা বর্তমানে ডাউন হয়ে গেছে, তাই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে ডাউন হয়ে গেছে? 2025 সাল, এইটা চলছে 2025 সাল। আমি ধরে নিতে পারি এটা কি 2025 সাল মানে 24 সাল থেকে ডাউন হয়েছে কি এক বছর টানা? আরো এক বছর, 23 থেকে। এবার আমি যেটা আপনার জন্ম ছক অনুযায়ী যদি বিচার করা যায়, আপনার মিথুন রাশি রাহু যুক্ত অবস্থায় রয়েছে, সেখানে তুঙ্গি অবস্থায় রাহু ফল দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি বুধের মহাদশা দিয়ে আপনি যাচ্ছেন। সেই অবস্থা থেকে বুধ এবং রবি যুক্ত অবস্থায় তুঙ্গিভাবে চতুর্থভাবে কনস্ট্রাকশনের কাজ খুব ভালো হবে। গ্রহগত কারণে যে দশা দিয়ে আপনি অতিবাহিত হয়েছেন, মানে এখনো চলছে যে দশাটা, এইটা চলবে 2035 সাল অবধি, এখন 25-35 অবধি চলবে এই দশাটা। এই দশা আপনার গোল্ডেন টাইম, আপনার ব্যবসা খারাপ হওয়ার কথা নয়। এইবার দেখুন, যেহেতু রাশির ওপর রাহু অবস্থান করছে এবং গোচরকালীন কেতু বুধের সঙ্গে অবস্থান করছে, ফলে গুপ্ত শত্রু কোনো কারণে আপনার ব্যবসার ক্ষতি হয়েছে, এবং সেই কাজটা সে আজ থেকে প্রায় 3 বছর ধরে করে এসছে, কারণ কেতু যুক্ত অবস্থায় অন্তর্দশা অতিবাহিত হচ্ছে। ফলে এর ফলে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। আপনার শরীর স্বাস্থ্যও কি ডিস্টার্ব হচ্ছে? মনটাও একটু খারাপ যাচ্ছে তো? একটু ভুলে যাচ্ছেন সবকিছু? শত্রু দ্বারা ক্ষতি হচ্ছে। দেখুন, আপনি মহেশতলা থেকে বলছেন আর আমিও কলকাতায়, কিন্তু স্টুডিওতে রয়েছি, আমি ডিটেলস সবকিছু বলে দিলাম। এতে কোনো গ্রহগত সমস্যাই নেই, আপনার গোল্ডেন টাইম। কিন্তু সে বিগত 2 বছরের ওপর থেকে সে কাজ করছে, প্রায় 3 বছর ধরে আপনার ক্ষতি করতে করতে অলরেডি সাকসেস হয়েছে 2024 সাল, এবং সেই শত্রু আপনাকে আর উঠতে দেবে না। আপনার কিন্তু ইমিডিয়েট এটার অ্যাকশন দরকার আছে। আর আসার সময় যে বাড়িতে থাকেন আপনি বর্তমানে বাস করছেন, সেখান দিয়ে একটু ধুলো নিয়ে আসতে হবে ঝাড় দিয়ে, ঠিক আছে? এ ঠিক করে দেওয়া সম্ভব, কোনো অসুবিধে নেই। জয় মাতা। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। দক্ষিণ কলকাতার লোকেরা আমাকে গড়িয়াহাটেও পাবেন, এবং ব্যারাকপুরে আরেকটি চেম্বার রয়েছে, আর তারাপীঠে তো থাকেই, এছাড়াও শ্যামবাজার এবং হাওড়াতে আমার চেম্বার রয়েছে, যেখানে যেখানে যারা যোগাযোগ করতে চাইছেন নিশ্চয়ই করতে পারেন। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি অভিজিৎ দাস বলছি, হুগলির বৈদ্যবাটি থেকে। হুগলি বৈদ্যবাটি থেকে অভিজিৎ দাস। বলো অভিজিৎ, কি জানবে? স্যার আমি নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 30/7/2002। 30 জুলাই 2002। তাহলে এখন বয়স হলো তোমার প্রায় 25, হলে 23 বছর বয়স, 23 চলছে, তাই তো? 22+। টাইমটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 10:55। জন্মস্থান? হুগলির ভদ্রেশ্বর। মানে হুগলি জেলাতেই জন্ম, ঠিক আছে। হ্যাঁ। মঙ্গলবার জন্মবার? কোন শুনতে পেলাম না স্যার? মঙ্গলবার জন্মবার? হ্যাঁ স্যার, হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? শনির অবস্থান, রাহুর অবস্থান ঠিক আছে, মঙ্গলের অবস্থানটা খারাপ হয়ে গিয়েছে এই স্থানে, সঙ্গে বৃহস্পতি উপযুক্ত অবস্থায়। ইঞ্জিনিয়ারিং করেছো নাকি? না স্যার, আমি গ্র্যাজুয়েট করেছি পল সায়েন্সের উপর। ও, বলো কেরিয়ারটা কি নিয়ে করতে চাইছো? স্যার আমি ভালো একটা চাকরির জন্য চেষ্টা করছি। কি চাকরি? কি চাকরি? গভর্নমেন্ট জবের জন্য স্যার তৈরি হচ্ছে। আচ্ছা, তোমার কিন্তু একটা বুধাদিত্য যোগ আছে জন্ম ছক অনুযায়ী, ঠিক আছে? বুধাদিত্য যোগ জন্ম ছক অনুযায়ী আছে, কিন্তু এই বুধাদিত্য যোগটা ডিস্টার্ব করলো ওই স্থানে নিচস্থ মঙ্গল অবস্থান করাতে, ফলে একটা হতাশ হওয়ার প্রবণতা কিন্তু আসবে একটা সময়ের পর। মানে এই যোগটা ঠিক কার্যকারিতা পাচ্ছে না।
বর্তমান যে দশা সেটা শুক্রের মহাদশা যাচ্ছে, এবং মীন রাশি সাপেক্ষে শুক্রের মহাদশা অনুযায়ী কিন্তু যে ফল লাভ হয় সেই ফল লাভ বর্তমান সময় যদি একদম পিন পয়েন্ট বিচার করি 2025 জুন অবধি কিন্তু খুব খারাপ সময়। প্রেমে জড়িয়ে পড়েছো? হ্যাঁ স্যার। দেখেছো, আমি সব বলতে পারি। তুমি ভদ্রেশ্বর, আমি কলকাতা স্টুডিও। দেখো বাবা, এই জায়গায় কিন্তু সরকারি চাকরির চান্স আসবে, কিন্তু কেটে বেরিয়ে চলে যাবে। এখানে বুধাদিত্য যোগটা কাজ করছে না, আর যে দশা যাচ্ছে শুক্রের দশা, এতে কিন্তু নারী ঘটিত কেসে কিন্তু বিপত্তি আসতে পারে, তোমাকে ফাঁসিও দিতে পারে, টাকা পয়সা ছিনিয়ে নিতে পারে। আমি বলছি না তোমার প্রেমিকা, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই দশাটা মীন রাশি সাপেক্ষে শুক্রের মহাদশা, অষ্টম পতির দশা এবং তৃতীয় পতি, সুতরাং খুব ভালো রেজাল্ট তোমাকে দেবে না। তুমি চেষ্টা করো, হতাশ হয়ে যাবে, লাস্টে টিউশনই করতে মাঠে নামবে বা প্রাইভেট জব করবে। একটু গ্রহগত সংস্কারের দরকার আছে, আর নারী দ্বারা একটা ক্ষতি আছে, ওটাকে কাটাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? ওকে স্যার, ওকে। জয় মা তারা। দর্শক বন্ধু সবাইকে আমি সহযোগিতা করি। যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করতে পারেন। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। কেউ যদি চালান করে থাকে, তন্ত্রক্রিয়া করে কেউ যদি ক্ষতি করে থাকে, বা গ্রহ যদি কোনো ক্ষতি করে থাকে, বা বাস্তু থেকে কোনো ক্ষতি করলে, কি বললাম, 3টে ক্ষতি আপনি কাটিয়েছেন অলরেডি অন্য কাউকে দিয়ে, তবু আপনার সমস্যা মিটছে না। 100% মায়াংতন্ত্রে এর থেকেও একটা বড় জিনিস আছে, যেটা পূর্বপুরুষের যোগ্য। সরি, এই পূর্বপুরুষের যোগ্যতে 100% যত সমস্যা থাকে, সেই পূর্বপুরুষগণ নেগেটিভ এনার্জি, যেটা আপনি ঈশ্বরের জন্য বাড়িতে রোজ ভোগ দিচ্ছেন, ঈশ্বরকে এত ডাকছেন, কারুর কোনো ক্ষতি করেননি, চোখের জল ফেলছেন, অর্থাৎ আপনার বাড়ির যারা পূর্বপুরুষের মৃত আত্মা, তারা এখনো পর্যন্ত অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আপনার চাওয়াটাকে উল্টো করে দিচ্ছে, যার ফলে আপনার সমস্ত কাজে বাধা হয়ে যাচ্ছে। এর জন্য পূর্বপুরুষ, এই যে যোগ্য দেখছেন, এই যোগ্য দ্বারাই এই সমস্যা মেটানো 100% সমস্যা সমাধান হবে। সে কাজ বিয়ের বাধা হোক, সে কাজ কেরিয়ার তৈরি করতে বাধা হোক, সে কাজ দাম্পত্য কলহ হোক, সে কাজ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক, সে কাজ যদি জমি থাকে, আপনি জমি বিক্রি করতে পারছেন না, আবার বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন কাজ করার জন্য, মিস্ত্রি 2 দিন কাজ করতে 3 দিন অন্য জায়গায় কাজ করছে, আবার ওই দোকানে 4 দিন কাজ করে আবার আপনার কাছে আসছে, ওরা একসাথে অনেকগুলো কাজ ধরে রাখে। তাহলে মিস্ত্রিকে আপনার বাড়িতে আটকে রাখা হোক, মানে আপনার কাজ শেষ না হলে যাবে না। এমন কিছু জিনিস আছে বাড়িতে ছড়িয়ে দিলে সে আর বেরোয় না। কাজের লোক বাড়িতে কাজ করতে আসছে, ড্রাইভার রাখতে চাইছেন, বা কাজের লোক কিছুদিন কাজ করে চলে যাচ্ছে, এমন কিছু জিনিস আছে, এগুলো ছড়িয়ে দিলে এই যে মায়াংতন্ত্রে বাড়িতে, তাহলে কাজের লোক আর বাড়ি ছেড়ে যাবে না। এই টেকনোলজি, সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি থাকে, তন্ত্রেরও একটা টেকনোলজি। প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান কেন? কারণ আগে আমি মূল্য নিই না, মানুষকে সমস্যার সমাধান আগে করি, তারপর মূল্য নিই। কারণ যারা চেম্বারে এসছেন তারা প্রত্যেকেই জানেন আমি কাউকে খালি হাতে ফেরাই না, প্রত্যেককে হাতে কিছু না কিছু দিই, যাতে মানুষের মঙ্গল হয়। এবং বাঘিনীর সাথে লোকনাথ বাবার বাকি অংশটা বলে নিই, কারণ একজন সাধকের প্রথম কর্তব্য ভালো মনের মানুষ হওয়া, তার জাতক জাতিকাকে আগে তার সমাধান করা। যারা গুরু বলে আমার কাছে আসে, আমার কাছে শিষ্য হতে, তাদেরও আমি এই সিস্টেম শেখাই, তন্ত্রের কিভাবে কাজ হয়। লোকনাথ বাবা হৃদয় বিগলিত হলো, বেনি মাধবকে বললেন, বেনি আজ তো তবে আর যাওয়া হলো না। ফিরে এসে বাঘিনীকে ডেকে বলেন, ওগো দেখো, থেকেই গেলাম, যতদিন তোমার বাচ্চারা তোমার সঙ্গে শিকারে যাওয়ার মতো উপযুক্ত না হয়, আমি এখানেই থেকে যাব। সিদ্ধান্ত শুনে বাঘিনী তৎক্ষণাৎ চুপ। তার আনন্দের আর সীমা রইল না। বাঘিনীর সংকল্প অনুযায়ী লোকনাথ ও তার সঙ্গী 1 মাস অরণ্যের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করেন। অতঃপর দেখলেন বাঘিনী ও শাবকরা কোথায় যেন চলে গেলেন, মানে বাঘিনী ও শাবক কোথায় যেন চলে গেল, একদিন তারা দেখলেন। এরপর তার আর ফিরে আসেনি। কদিন দেখার পর লোকনাথ এবং বেণীমাধব সেই চন্দ্রনাথ পাহাড় ছেড়ে বেণীমাধব গেলেন কামাখ্যার উদ্দেশ্যে, এবং লোকনাথ বাবা এলেন বারুদিতে। আগামী দিনের পর্বে বারুদির আশ্রমে কি কি ঘটনা ঘটেছিল, যেখান দিয়ে আমি
আগের কথায় কিছুটা ফিরে এসেছিলাম, সেই বারুদির আশ্রমে বাবার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী।